শাহরিয়ার আলম, সাইদ খোকন ও তাদের পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এদিকে সংসদ ভবনের গোপন কক্ষে লুকিয়ে ছিলেন স্পিকার, যেভাবে উদ্ধার করল সেনাবাহিনী। সরকারের টাইম ফ্রেমে নির্বাচনের যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না, বলছেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো, সংবাদ সম্মেলনে অভিযোগ সাতপন্থীদের ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাহরিয়ার আলম, সাইদ খোকন ও তাদের পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ঢাকা ৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইদ খোকন ও তাদের পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এর মধ্যে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তার স্ত্রী সিলভিয়া পারভিন ও দুই ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাব শাহরিয়ারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন। অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শাহরিয়ার আলম সহ অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বদলি ও নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে আর কাবিটা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শত শত কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের জন্য ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা গোপনে দেশ ত্যাগের চেষ্টা চালাচ্ছেন। দেশ ত্যাগ করলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র পেতে ব্যাঘাত ঘটবে, সার্বিক অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি সহ ক্ষতির কারণ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানে কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা আবশ্যক। শুনানি শেষে আদালত তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা আদেশ দেন। এছাড়া শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী লাকী সহ ২৪ জনের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম। আবেদনে বলা হয়, শিল্পকলা একাডেমির বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অনুত্তীর্ণ ২৩ জনকে নিয়োগ দিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। মামলায় এসব আসামি দেশ ত্যাগ করতে পারেন বলে জানা গেছে। শুনানি নিয়ে আদালত লিয়াকত আলী লাকী সহ ২৪ জনের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেন। সংসদ ভবনের গোপন কক্ষে লুকিয়ে ছিলেন স্পিকার, যেভাবে উদ্ধার করল সেনাবাহিনী। গণ অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোনকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছাড়ার আগে ও পরে আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা দেশ ছেড়ে চলে গেছেন, আবার অনেকে আত্মগোপনে রয়েছেন। কিন্তু গত ৫ই আগস্ট সংসদ ভবন থেকে বের হতে পারেননি সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদ ভবনের একটি গোপন কক্ষে প্রায় ১২ ঘন্টা লুকিয়ে ছিলেন তিনি। এরপর ওই দিন রাতে খবর পেয়ে সেনাবাহিনী তাকে ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে নিয়ে যায়। দেশের অন্যতম দীর্ঘস্থানীয় জাতীয় একটি দৈনিক পত্রিকা এই প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জুলাই বিপ্লবের দিন ৫ই আগস্ট ১২.৫ ঘন্টা সংসদ ভবনের ব্যাংকারে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর সেনাবাহিনী তাকে ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে নিয়ে যায়। সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে আরো জানা গেছে, সাবেক স্পিকারের সঙ্গে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তারও ছিলেন। এ সময় লাখো ছাত্র জনতা সংসদ ভবনে প্রতিটি মুহূর্ত অজানা ভয়ে তারা কাঁপছিলেন। সংসদ ভবনে ওই দিন সোনাদানা ও কয়েক কোটি নগদ টাকা সুটকেস ছিল। পরে একটি সুটকেস থেকে ৯০ লাখ নগদ টাকা নিরাপত্তা বাহিনীর লোকজন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। সংসদ ভবন সেদিন লাখো জনতা দখলে ছিল। সফল গণ অভ্যুত্থানে আবেগে আপ্লুত ছিলেন ছাত্র জনতা, তাই তারা দল বেঁধে ঢুকে পড়েন সংসদ ভবন অভ্যন্তরে। অনেকে মূল অ্যাসেম্বলি কক্ষে ঢুকে এমপিদের নির্ধারিত আসনে বসে পড়েন, কেউ বা বসেন স্পিকারের আসনে কিংবা গ্যালারিতে। পাঠাগারে যান অনেকে। সংসদ প্লাজায় করিডোরে স্পিকারের কক্ষে সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার কক্ষ, সব জায়গা ছিল জনতার দখলে। গত ৫ই আগস্ট সংসদ ভবনে কি ঘটেছিল জানা যায়, বেলা আনুমানিক ২টা ৩১ এসএসএফ সদস্যরা ৭টি গাড়ি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন। তারা প্রথমে যান অফিস কক্ষে। সেখানে থাকা অস্ত্রশস্ত্র নিয়ে তারা অফিস রুম ত্যাগ করেন। এরই মধ্যে ছাত্র জনতা সংসদ ভবনের দিকে আসতে থাকে। স্পিকার ছিলেন তার আবাসিক বাংলোতে। কর্মকর্তারা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। ছাত্র জনতা টের পেলেন আস্ত রাখবেন না, এই ভেবে কর্মকর্তারা তাকে নিয়ে আসেন সংসদ ভবনে, কারণ এই ভবনে অসংখ্য গোপন কক্ষ রয়েছে। নিচে রয়েছে ব্যাংকার। বেলা ৩টার দিকে ডেপুটি স্পিকার সহ অন্যদেরও সেখান দিয়ে আসা হয়। প্রথমে নিয়ে রাখা হয় ব্যাংকারে, কিন্তু সেখানে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। কর্মকর্তারা ঠিক করলেন ৬ তলায় আরেকটি গোপন কক্ষে তাদের নেওয়া হবে, কারণ সে কক্ষ খুঁজে পাওয়া যে কারোর জন্য কঠিন। কক্ষটি অনেকটা নিরাপদ। এরই মধ্যে লাখো জনতা সংসদ ভবন অভিমুখে আসতে থাকলে আনুমানিক বেলা ২টা ৫০ সেনাবাহিনী, এসএসএফ, বিজিবি ও র্যাব কর্মকর্তা এবং অন্যান্য ফোর্স সংসদ ভবন ত্যাগ করে। ছাত্র জনতা দখলে চলে যায় সংসদ ভবন। বেলা ৩টা ২৩ সংসদ ভবনের সব
গেট ভেঙে বিপ্লবী ছাত্র জনতা মূল ভবনে ঢুকে পড়ে। তাদের জন্য ভয়ঙ্কর একটি সময়। এ অবস্থায় গোপন কক্ষে আত্মগোপনে ছিলেন স্পিকার, ডেপুটি স্পিকার সহ সংসদীয় কর্তৃপক্ষ। রাত বাড়তে থাকে, ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়ে আসে। 5ই আগস্টের দিবাগত রাত আনুমানিক 2:30টায় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। সেনাবাহিনীর একটি দল সংসদের গোপন কক্ষ থেকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ক্যান্টনমেন্ট সেনা হেফাজতে নিয়ে যায়। বাকিরা নানা কৌশল করে জীবন রক্ষার্থে নিরাপদ অবস্থানে চলে যান। স্পিকার ক্যান্টনমেন্টে থাকেন প্রথম দিকের দিনগুলোতে। সরকারের টাইম ফ্রেমে নির্বাচনের যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না, বলছেন আমির খসরু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত টাইম ফ্রেমে নির্বাচনের প্রত্যাশিত যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে সময়ের ইঙ্গিত দেওয়া হয়েছে এটা নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি, সুতরাং ওই সময় নিয়ে আমরা অবগত নই। কী কারণে দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হয়েছে তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না, যদিও এই নিয়ে অনেকে অনেক কথা বলছে, ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের জন্য আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম সরকারের ঘোষিত টাইম ফ্রেমে আমরা সেই যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না। নির্বাচনমুখী সংস্কার এখন সবচেয়ে জরুরি বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, সেটা সম্পন্ন হয়ে এখন আমাদের নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল। নির্বাচনের আগে এখন সরকার কি সংস্কার করতে পারবে সেটা দেখার বিষয়। যেসব বিষয়ে ইতিমধ্যে ঐকমত্য হয়েছে সেসব বিষয়ে সংস্কার হতে পারে, আর যেগুলোতে ঐকমত্য হবে না, জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো প্রয়োজনীয়তা নেই। নির্বাচনের দাবিতে সরকারের উপর চাপ তৈরিতে বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামবে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে উদার গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চাই। অনেক সংঘর্ষ হয়েছে, দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে আর যেন ফিরে না আসে সেই চেষ্টাই করে যাচ্ছি। সেটা সফল হবে একমাত্র দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে। তিনি আরো বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার ও সংসদ গঠন করবে। যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা থাকবে। রাজনীতিবিদের জনগণের কাছে বারবার যেতে হবে। সেই ধরনের গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে হবে। সংবাদ সম্মেলনে অভিযোগ, সাতপন্থীদের ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে। তাবলিগ জামাতের সাতপন্থী আলেম ওলামারা অভিযোগ করেছেন, মামুনুল হক তাবলিগের কেউ না হয়েও আগুনের মধ্যে পানি না ঢেলে কেরোসিন ঢেলেছেন। দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত নিরসনের বদলে তা আরো উস্কে দিয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগরুনি হলে তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারীদের উপর জুলুম, নির্যাতন, হামলা মামলা, শীর্ষ মুরব্বীদের নামে মিথ্যা মামলা ও কারাবন্দী আলেম দিন মুফতি মুয়াজ বিন নূরের নিঃশর্ত মুক্তি দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তাবলিগ জামাতের নিজামুদ্দিন অনুসারী শফিক বিন নাইম এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিও করা হয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, 18 ডিসেম্বর টঙ্গীর ময়দানে দুঃখজনক ঘটনা ঘটেছে, সেজন্য আমরা মর্মাহত। আমরা লক্ষ্য করেছি এই ঘটনাকে রাজনৈতিক আলেমরা তাদের স্বার্থ সিদ্ধির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে। সারা দেশে অহিংস শান্তিপ্রিয় তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারীদের ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের সাথীদের উপর বর্বরোচিত আক্রমণ হচ্ছে। মামলা ছাড়াই সাথীদের গ্রেপ্তার, বিভিন্ন মসজিদে সাথীদের নামাজ ও ইবাদত করতে বাধা দেওয়া হচ্ছে। পুলিশের সহযোগিতায় একদল উগ্রপন্থীরা বাসাবাড়িতে গিয়েও তাবলিগের সাথীদের মারধর করছেন। অন্যায়ভাবে এক পক্ষের মুখপাত্রকে গ্রেপ্তার করা হচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, বিদেশি মেহমানদের উপরও তারা হামলা করছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।